হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। পুষ্পার আইকনিক স্টার আল্লু অর্জুনকে অবশ্যই তোমরা চেনো। আল্লু অর্জুন বর্তমান সময়ে কতটা সফল স্টার তোমরা সকলেই জানো। কিন্তু তোমরা জানো কি আল্লু অর্জুনের প্রথম মুভি কোনটি? হ্যাঁ, আজকে আল্লু অর্জুনের প্রথম মুভি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি শিওর তোমরা যারা আল্লু অর্জুনের ফ্যান তারা এই মুভিতে আল্লু অর্জুনকে চিনতেই পারবে না। মুভিটির নাম গাঙ্গোত্রী। মুভিটি 2003 সালে রিলিজ পেয়েছিল। এভারেজ ব্যবসা সফল একটি মুভি। পুরাতন সময়ে হিন্দুরা পণ্ডিতদের অনেক বিশ্বাস করত। পণ্ডিতদের ভবিষ্যৎবাণীকেও মানত তারা। মেয়ের যখন পানিতে জীবনের হুমকি রয়েছে, বাবা তখন কি করবে? বাবার ভালোবাসা পারবে কি মেয়েকে আগলিয়ে রাখতে? দেহরক্ষীর ছেলেকে যখন আদরের একমাত্র মেয়ে ভালোবেসে ফেলে, বাবা তখন কি করবে? বাবা কি মেনে নিতে পারবে? এই সমাজ কি তার বাবাকে মেনে নিবে? সমাজের চক্ষু লজ্জায় কি করবে সে? অ্যাকশন ড্রামা রোমান্স মুভির গল্পই আজকে এক্সপ্লেন করব। আশা করছি তোমরা যারা রোমান্টিক মুভি পছন্দ করো তাদের সকলেরই এই মুভিটি ভালো লাগবে। মুভিটি শুরু করার আগে ভাইয়ের পক্ষ থেকে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাথে সাথে লাইক করে এই ভিডিওর রিচ বাড়াতে সাহায্য করবে। তাহলে চলো মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই নীলকণ্ঠ নাইডুর উপর হামলা হয়। নীলকণ্ঠ নাইডু প্রভাবশালী একজন ব্যক্তি। এই জেলার মধ্যে তার উপর কথা বলার মতন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। নাইডুর ইশারায় নার্সিমা নাইডুর উপর যারা হামলা করতে এসেছিল তাদের লিডারকে ধাওয়া করে মারতে মারতে নাইডুর কাছে নিয়ে আসে। নাইডু তাকে মেরে ফেলবে এরকম সময়ই নাইডুর বোন এসে তাকে বলে তার মেয়ে সন্তান হয়েছে। নাইডু অনেক খুশি হয়ে যায়, আর এই খুশির মুহূর্তে সে কাউকে মারতে চায় না, তাই সেই গুন্ডাদের লিডারকে ছেড়ে দেয়। সিন চলে আসে বাড়িতে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষজন নাইডুর বাড়িতে আসতে থাকে, কারণ নাইডু খুব নামি দামি ব্যক্তি। পুরো এলাকার মানুষজনকে সে খাওয়াবে, তার মেয়ে সন্তান হয়েছে। এদিকে নাইডু পণ্ডিতদের সাথে বসে আছে তার মেয়ের কুণ্ডলি জানার জন্য। পণ্ডিতরা বলে তোমার মেয়ের কুণ্ডলি খুব ভালো, তোমার মেয়ের জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়ে যাবে, কিন্তু একটি সমস্যা আছে, তোমার মেয়েকে পানি থেকে দূরে রাখতে হবে 15 বছর পর্যন্ত, তাছাড়া তার জীবনের শঙ্কা রয়েছে। আর এদিকে দেখানো হয় নাইডুর বোন বলছে চারটি সন্তান মারা যাওয়ার পরে এই মেয়ে হয়েছে, এই মেয়ে কতদিন বেঁচে থাকবে ভগবান জানে। মানে নাইডুর বোন এই মহিলাটি এই মুভিতে ডিস্টার্বিং এলিমেন্ট, তার মুখ নিমের পাতার চাইতেও তিতা। ঠিক এই মুহূর্তেই বাচ্চাটি কান্না করতে থাকে, তার কান্না কোনোভাবেই থামছিল না। বাচ্চাকে থামানোর জন্য নাইডু অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে বাচ্চা তার কান্না থামাচ্ছিল না। তখনই একটি বাঁশির সুর শুনিয়ে বাচ্চাটির কান্না থেমে যায়, আর সেই বাঁশি বাজাচ্ছিল নার্সিমার ছেলে। নাইডু তখন বলে আমার জীবন রক্ষার জন্য তুমি জীবন বাজি রেখে দাও, আজ থেকে আমার মেয়ের রক্ষা করবে তোমার ছেলে। নার্সিমা নাইডুকে এতটাই সম্মান করে তার মুখের উপর সে আর কিছু বলতে পারে না। গাঙ্গোত্রীর জীবন সংখ্যা মিটানোর জন্য গঙ্গা নদীর উৎস যেখানে সেখানে 15 বছর পর্যন্ত পূজা করতে হবে। নাইডু তার মেয়ের জীবন বাঁচানোর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল এবং এতে সে রাজি হয়ে যায়। গাঙ্গোত্রী বড় হয়ে গিয়েছে। সেন চলে আসে স্কুলে। গাঙ্গোত্রী ইংলিশ সাবজেক্টে ফেল করেছে। টিচার গাঙ্গোত্রীকে শাস্তি দেওয়ার জন্য সামনে আসতে বলে এবং হাত সামনে দিতে বলে। বেত দিয়ে যখন হাতে মারতেই যাবে, সিম্বাদ্রির উদয় ঘটে। ওই যে ছোট বাচ্চাটি বাঁশি বাজাচ্ছিল, মানে নার্সিমার ছেলে, সেই আজকে মুভির হিরো সিম্বাদ্রি, মানে আমাদের আইকনিক স্টার আল্লু অর্জুন। সিম্বাদ্রি ঝড়ের বেগে কোথাও থেকে এসে গাঙ্গোত্রীর হাতের উপর তার হাত দিয়ে দেয় এবং শিক্ষককে বলে যে গাঙ্গোত্রীর উপর কোনো আঘাত লাগতে দিবে না, সে সকল আঘাত তার উপর দিয়ে যাবে। এ বলে শিক্ষকের কাছ থেকে সে মার খায়। সত্যি করে বলো তো, এখানে আল্লু অর্জুনকে কে কে চিনতে পারছো? আমি তো চিনতে পারিনি। কি ছিল রে ভাই, পুরাই কচি। ছুটি শেষে সিম্মার্দি নৌকার ঘাটে শুয়ে হাত পানিতে ভিজিয়ে রেখেছে। গাঙ্গুর্তি আসে আর সিম্মার্দিকে বলে যে খুব ব্যথা করছে, তুমি কেন এই কাজটি করতে গেলে? তখন সিম্মার্দি বলে তোমার জন্য আমি সকল কষ্টই নিতে পারবো, কিন্তু তোমার উপর কোনো আঘাত আনতে দেব না। সেটা যদি তোমার ফ্যামিলির কেউ হয় তাদেরকেও এই কাজ করতে দিব না আমি। গাঙ্গুর্তি তখন কান্না করে দেয়। গাঙ্গুর্তির সিম্মার্দির প্রতি যে ইমোশন সেটি দেখানো হয়। গাঙ্গোত্রী আর সিম্মার্দির ভালো সময় দেখানো হয়, তাদের একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হয়। সকল বন্ধুরা মিলে রেল লাইনে তারা কয়েন রাখে,
সেখানে কয়েন নিয়ে সিমার্দির একজনের সাথে গন্ডগোল হয়ে যায়। আর গন্ডগোলের এক পর্যায়ে সিমার্দি পাথর তুলে তাকে মারতে যায়, আর সেই পাথর গাঙ্গুত্তিকে লাগে। গাঙ্গুত্তির মাথা ফেটে যায়। গাঙ্গুত্তি কান্না করতে করতে বাড়ি চলে যায়। সিমার্দি অনেক ভয় পেয়ে যায় যে বাড়িতে সে কি বলবে। পরে গাঙ্গুত্তি বাড়িতে যায় বলে যে সে স্কুলের গেটে বাড়ি খেয়ে তার মাথা ফেটে গেছে। সিমার্দি অনেক খুশি হয়ে যায় এবং সেই রেল লাইনের ওই পাথরটি খুঁজে বের করে এবং তার কাছেই সে রেখে দেয়। সে বুঝতে শুরু করে যে গাঙ্গুত্তি তাকে পছন্দ করে। পরের দিন নাইডুর বোন, সেই তিতা মহিলা, স্কুলের গেটই খুলে ফেলে দেয়। আর সেখানে একটি ফানি সিন দেখানো হয়। স্কুলের টিচার ওই গেট সকালবেলা যায় খুলছিল। সে ওখানে দোয়া করে, শালা এই গেট যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো, আমার এই তালাটা খুলতে হতো না। আর এই মুহূর্তে এই মহিলা গিয়ে ওই গেট খুলে ফেলে। আর টিচার বলে, এত রাত্রি ভগবান আমার কথা শুনে নিল, অন্য কথা কেন শোনে না? বিয়ের আগে যদি দোয়াটা শুনতো। টিচার ওই মহিলাকে জিজ্ঞেস করে, কেন গেটটা তোমরা খুলে ফেললে? গাঙ্গুত্তি এই গেটের সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে গেছে, তাই গেট তুলে ফেলেছি। তখন টিচার বলে, যদি গাঙ্গুত্তি স্কুলের ভিতর পড়ে গিয়ে যদি মাথা ফাটতো? মহিলা তখন বলে, তাহলে স্কুলই বোম দিয়ে উড়ে দিতাম। টিচার লাফ দিয়ে ওঠে। টিচার তখন ভয় পেয়ে যায়, আর তখনই গাঙ্গুত্তি ওখানে চলে আসে। টিচার তখন হাত জোর করে গাঙ্গুত্তির কাছে বলে, তুমি এখানে যেন পড়ে যেও না, তুমি যদি পড়ে যাও তাহলে আমার স্কুলই বোম দিয়ে উড়ে ফেলবে। গাঙ্গুত্তি তখন মজা করে বলে, ঠিক আছে স্যার, আমি এখানে পড়ে যাব না, আমি আপনার বাড়িতে পড়ে যাব। শিক্ষক মাথায় হাত দিয়ে লাফ দিয়ে ওঠে, মানে শিক্ষকের সাথে একটা মজা নিয়ে নিল আর কি। পরের সিনে দেখানো হয় গাঙ্গুত্তির কুকুর মুন্না, সে দৌড়তে দৌড়তে গিয়ে একটি কুয়ার মধ্যে পড়ে যায়। আর গাঙ্গুত্রিও সেই কুয়ার মধ্যে পড়ে যায়। সিমার্দি সেখানে গিয়ে গাঙ্গুত্তিকে বাঁচায়। আর এর ভিতর তার বাবা নাইডুর কাছে সেই খবর চলে যায়। সে তো ভয়ে কুপোকাত হয়ে যায়, কারণ পানিতে তার মেয়ের দোষ রয়েছে, তার জীবন শঙ্কা রয়েছে। সে দ্রুত চলে আসে সেখানে এবং সিমার্দি তার মেয়েকে জীবন বাঁচিয়েছে সেজন্য অনেক প্রশংসা করে সিমার্দির। গাঙ্গুত্রীর বাবা কান্না করতে করতে বলে, আমার তো জীবনই বের হয়ে গিয়েছিল এটি শুনে। তুমি গাঙ্গুত্রীর সাথে সাথে আমার জীবনও বাঁচিয়েছ। তুমি যদি বড় হতে আমার থেকে, আমি তোমার পা ছুঁয়ে নিতাম। সিমাদ্রি তখন বলে যে, কাকা আপনি এসব বলবেন না, আপনি আমার মনে আমাকে জায়গা দিয়েছেন, আমার জন্য এইটুকুই যথেষ্ট। গাঙ্গুত্রীর জন্য তো আমি আমার জীবন দিয়ে দিব। এখানে একটা ইমোশনাল সিন দেখানো হয়, বাবা যে মেয়েকে কতটুকু ভালোবাসে সেটি বোঝানো হয়। নার্সিমা সিমার্দির পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। সে সময় সিমার্দির মা এসে নার্সিমাকে বলে যে, তোমার মতন তুমি ছেলেকেও এসব শেখাবে, না ছেলে কিভাবে উন্নতি করবে তা শেখাবে। মানে এখানে বোঝানো হচ্ছে নার্সিমা যে নাইডুর সবসময় সেবা করে, নার্সিমার ওয়াইফের সেটি পছন্দ না। নার্সিমা যে ঘরমুখী না, এটি তাকে কষ্ট দেয়। তাই নার্সিমার গলায় সে একটি ঝুনঝুনি বেঁধে দেয়। সে যখন বিভিন্ন কাজে মশগুল থাকবে, সে আওয়াজে তার মনে পড়বে যে তার বাড়ি ফিরতে হবে, বাড়িতে তার ওয়াইফ আছে। সিন পরিবর্তন হয়। নাইডুর সাথে নার্সিমা একটি কন্ট্রাক্টর অফিসে যায়। সেখানে বিরোধী পক্ষরা কৌশলে সেখান থেকে নার্সিমাকে নাইডু থেকে আলাদা করে। মানে কন্ট্রাক্টরের কাগজের প্রয়োজনে নার্সিমাকে অফিসে রেখে নাইডু একা বাড়ি চলে যায়। আর নাইডুর দুশ্মনরা তখন প্ল্যান করে নাইডুকে মেরে ফেলা। নার্সিমা সেটি জানতে পারে। নার্সিমা তার ওয়াইফকে ফোন করে বলে যে, আমি এখানে আটকা পড়েছি, মালিকের জীবন হুমকির মুখে, তুমি চাইলে সহজেই তাকে বাঁচাতে পারবে। আমি অনেক দূরে আছি, আমি যেতে যেতে অনেক লেট হয়ে যাবে। মালিকের আমাদের প্রতি অনেক অবদান রয়েছে, তুমি যাও মালিককে বাঁচাও। নার্সিমার ওয়াইফ নাইডুকে বাঁচাতে সাথে সাথে তার বাড়ির দিকে যায়। মাঝপথে রাস্তায় দেখে যে নাইডুর গাড়ি যে পথে যাবে সে পথেই গুন্ডারা বোম পুঁতে রাখছে, আর সামনে থেকে নাইডুর গাড়ি আসছে। নার্সিমার ওয়াইফ অনেক চেষ্টা করে নাইডুকে থামানোর, কিন্তু নাইডু দূরে থাকায় বুঝতে পারে না। নার্সিমার ওয়াইফ দৌড়াতে দৌড়তে সেই বোমের কাছে চলে যায় এবং বোম ফেটে যায়। নার্সিমার ওয়াইফ সেখানেই মারা যায়। নার্সিমার ওয়াইফের সৎকার করা হয়। নাইডু নার্সিমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সিন পরিবর্তন হয়। দেখানো হয় সেই পূজার দিন চলে আসে। গঙ্গা নদীতে যে পূজা করতে হবে গাঙ্গোত্তরী জীবনের জন্য, তারা সকালে সেখানে চলে যায়। পূজা শেষে আসার সময় দেখা যায় পূজারী একটি পাথরে নাম লিখছে। নাইডু সে জিজ্ঞেস করে, এর নাম লিখলে কি হবে? পূজারী তখন বলে, নাম লিখে রাখলে আগামী 7 জন্ম পর্যন্ত সবাই সবার সাথে একত্র থাকবে, মানে যার নাম লেখা থাকবে তারা সবাই একত্র থাকবে। নাইডু তাই তার মেয়ে, বোন আর তার নাম লিখতে বলে। সিমাজি তখন নাইডুকে তার ওয়াইফের কথাও মনে করিয়ে দেয়। পরে দেখা যায় গাঙ্গুত্রী ওই পূজারের কাছে যায় এবং নাম দেয়, মানে তার নামের সাথে আর একটি নাম দেয়, দিয়ে বলে আসে সে নাম লিখে রাখার জন্য। বাড়িতে ফিরে আসার পরে নাইডুর ওয়াইফ নাইডুকে বলে গাঙ্গুত্রীকে দেখার জন্য ছেলেপক্ষরা আসতে রাজি হয়েছে। নাইডু অনেক খুশি হয়ে যায়, তার চোখে পানি চলে আসে।
সীমাদ্রি এটি জানার পরে গাঙ্গোত্রীদের বাসায় আসে, আর তখনই গাঙ্গোত্রী ফুবু তাদের বাড়ির মেন গেট লাগিয়ে দিতে বলে, সীমাদ্রিকে বাড়িতে ঢুকতে দেয় না। সীমাদ্রি বাড়ির বাইরে থেকেই বলে যে আমাকে গাঙ্গোত্রীর সাথে দেখা করতে হবে, আমি গাঙ্গোত্রীকে দেখতে চাই, কিন্তু তাকে গাঙ্গোত্রীর সাথে দেখা করতে দেয় না। পরে ছেলেপক্ষরা যখন দেখতে আসে গাঙ্গোত্রীকে, তখন গাঙ্গোত্রী জেদ করে যে সীমাদ্রি না আসলে সে নিচে নামবে না। নাইডু তখন বলে যে সীমাদ্রি কোথায়, সে আসছে না কেন? নাইডুর বোন তাকে বলে আমি আসতে নিষেধ করেছি। নাইডু তখন বলে তারা দুইজন ছোট থেকে একসাথে আছে, আসলে সমস্যা কি? যাও তো, কে আছো? সীমাদ্রিকে ডেকে নিয়ে আসো। পরক্ষণে দেখানো হয় গাঙ্গোত্রীর ফুবু গাঙ্গোত্রীকে আর স্কুলে যেতে দিচ্ছে না, বাইরেও যেতে দিচ্ছে না, ঘরবন্দি করে রেখেছে। গাঙ্গোত্রী সীমাদ্রিকে রাতের বেলা ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে। সীমাদ্রি প্রথমে দেখা করতে চায় না, গাঙ্গোত্রী জেদ করাতে সীমাদ্রি দেখা করতে চলে যায় রাতের বেলায়। লুকিয়ে সীমাদ্রি সেখানে যাওয়ার পরে বাড়ির সবাই জেগে যায় এবং বাড়ির সবার সামনে তারা দুইজন পড়ে যায়। তখন নাইডুর বোন বলে ওঠে সীমাদ্রি গাঙ্গোত্রীকে ভেগে নিয়ে যাচ্ছে। এত বড় স্পর্ধা! নাইডু কিছু বুঝে না উঠতে পেরে সীমাদ্রিকে মারধর শুরু করে, আর তখন নার্সিমা চলে আসে, তার ছেলেকে মারছে। নার্সিমা নাইডুকে বলে সে ছোট ছেলে, ভুল করেছে, সে এরকম কিছু করতে পারে না, আপনাদের বুঝতে ভুল হয়েছে। নাইডু কিছু শোনে না, সীমাদ্রিকে মারতে যায়। তখন নার্সিমা নাইডুর উপর ক্ষেপে যায় এবং নাইডুর নাম ধরে ডাকে এবং হুমকি দিয়ে তার ছেলেকে নিয়ে চলে আসে। বাড়ি আসার পরে সীমাদ্রিকে নার্সিমা জিজ্ঞেস করে তুমি কি ওই বাড়িতে আর যাবে? সীমাদ্রি বলে যে না, এরপর আমি আর ওই বাড়িতে যাব না, গাঙ্গোত্রী ডাকলেও যাব না। নার্সিমা তার ছেলেকে টাকা দিয়ে মদ নিয়ে আসতে বলে, আর সে মুহূর্তেই নাইডুর দুশ্মনেরা টাকা নিয়ে নার্সিমার কাছে চলে আসে। নাইডুর দুশ্মনেরা মনে করেছিল যে নার্সিমে টাকা নিয়ে তাদের পক্ষে চলে আসবে, আর এদিকে নাইডু তার কিছুটা ভুল বুঝতে পেরে তাদের লোকদের পাঠায়, বলে যাও নার্সিমাকে ডেকে নিয়ে আসো। নাইডুর লোকজন এসে দেখে নাইডুর দুশ্মনেরা নার্সিমের সাথে টাকা নিয়ে কথা বলছে। নাইডুর লোকজন নাইডুকে ফোন করে এসব বলে। নাইডু তখন ক্ষিপ্ত হয়ে যায় পুরো ঘটনা না জেনে। নার্সিমা সহ তার বাড়ি আগুনে জ্বালিয়ে দিতে বলে। তারা সেই কাজটিই করে, পুরো বাড়ি বোম দিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। সীমাদ্রি যখন বাইরে থেকে বাড়ির দিকে আসে তখন দেখে পুরো বাড়ি আগুনে দাউ দাউ করছে। তার বাবাও সেখানেই মারা যায়। সীমাদ্রি কান্না করতে থাকে। সীমাদ্রি তার বাবার বদলা নিতে নাইডুর বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে নাইডুর নাম ধরে চিৎকার করে ডাকে। নাইডু বাইরে আসলে বলতে থাকে যে তোর মেয়ের কাছে নিয়ে আসার জন্য তুই দায়ী, তুই আমাকে ডেকেছিস, তোর বাড়িতে আসার জন্য তুই আমাকে ডেকেছিস, আমার বাবা তোকে যেন প্রোটেক্ট করে সেজন্য তুই আমাকে ডেকেছিস, তোর মেয়ের দেখভাল করতে তুই আমাকে বলেছিস, এখানে আমার দোষ কোথায়? এখন হ্যাঁ, আমি বলছি যে আমি তোর মেয়েকে ভালোবাসি, তোর মেয়েকে আমিই বিয়ে করব, ভেগে নিয়ে যেই বিয়ে করব, আর তুই কিছু করতে পারবি না। নাইডুর লোকজন সীমাদ্রিকে ধাওয়া করে। সীমাদ্রি কোনো রকম তার জীবন বাঁচিয়ে পালিয়ে আসে। বেটা, সাহস নিয়ে গেছিস, পালিয়ে আসবি কেন? পালাবি পালাবি, মেয়েকে নিয়েই পালালেই তো হয়। সীমাদ্রি পালিয়ে সেই গঙ্গা নদীর ওখানে চলে যায় যেখানে পূজা করা হয়েছিল। সেখানে গাঙ্গোত্রী আর সীমাদ্রির নাম দেখতে পায় সে পাথরের গায়ে লেখা। সে পূজারীকে জিজ্ঞেস করে এই নাম এখানে কেন লেখা? তখন পূজারী বলে এর আগে যে বলা হয়েছিল গাঙ্গোত্রী দুটি নাম দেয়, সেই নামই এদের দুইজনের দেয়। সীমাদ্রি তখন ভালোভাবে বুঝে যায় যে গাঙ্গোত্রী সীমাদ্রিকে পছন্দ করে, ভালোবাসে। সীমাদ্রি ওখানে একটা হোটেলে কাজ করা শুরু করে, আর সেখানকার হোটেলের ম্যানেজার খুব ভালো লোক, সীমাদ্রিকে তার সন্তানের মতনই দেখতে থাকে। এদিকে নাইডু পত্রিকায় নিউজ দেয় যে সীমাদ্রি তার বাড়ি থেকে টাকা চুরি করে ভেগে গেছে। হোটেল ম্যানেজার সেটি দেখার পরে সীমাদ্রিকে দোষারোপ করে। সীমাদ্রি তখন তার সব ঘটনা খুলে বলে। হোটেল ম্যানেজার বিষয়টি বুঝতে পারে এবং তাকে হেল্প করার জন্য সে নাইডুর বাড়িতে চলে আসে। গাঙ্গোত্রীর মায়ের সাথে দেখা হয়ে যায়। গাঙ্গোত্রীর মাকে সবকিছু বলে সে। গাঙ্গোত্রীর কাছে যায়, সীমাদ্রি যে ভালো আছে এটি জানায়। গাঙ্গোত্রী সীমাদ্রিকে একটা চিঠি দেয়। চিঠিটি পেয়ে সীমাদ্রি অনেক খুশি হয়ে যায় এবং বাঁশি বাজাতে থাকে। এভাবে প্রায় 1 বছর পার হয়ে যায়, আর পরের বছর সেই পূজার সময় চলে আসে। নাইডু গাঙ্গোত্রীকে নিয়ে সেই গঙ্গা নদীর ওখানে পূজা করতে চলে আসে, আর সেখানে নাইডু বুঝতে পারে সেখানে সীমাদ্রি আছে। সীমাদ্রি গাঙ্গোত্রীকে নিয়ে সেখান থেকে ভেগে যায়। নাইডুর গুন্ডাদের সাথে সীমাদ্রির মারামারি হয়। অনেক মারামারির পরে নাইডু পিছন থেকে সীমাদ্রিকে চাকু মেরে দেয়, আর সীমাদ্রি মাটিতে লুটিয়ে পড়ে, সেখানেই বেহুশ হয়ে যায়। বেহুশ মানে জ্ঞান হারিয়ে ফেলে আর কি। গাঙ্গোত্রী এটি সহ্য করতে না পেরে সে নদীর উপর ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়, আর নাইডু তখন পাগল হয়ে যায়। তার মেয়েকে খুঁজতে একবার নদীতে ঝাঁপ দিতে চায়, লোকজনকে নদীতে ঝাঁপিয়ে পড়তে বলে। অবশ্যই গাঙ্গোত্রীকে পাওয়া যায়, কিন্তু সেও জ্ঞান হারিয়ে ফেলেছে। নাইডু বুঝতে পারে এগুলো সবকিছুর মূল তার বোন। নাইডু তার বোনকে থাপ্পড় মারে এবং বলে যে তোর জন্য সবকিছু হয়েছে।
সীমাদ্রির জ্ঞান ফিরে আসে। নাইডু তখন সীমাদ্রির কাছে হাত জোর করে যে তুমি বাঁশি বাজাও, তুমি বাঁশি বাজালে সে অবশ্যই জ্ঞান ফিরে পাবে, সে জীবিত হয়ে যাবে। সীমাদ্রি তখন বাঁশি বাজাতে শুরু করে আর গাঙ্গুত্রী তার সেন্সে ফিরে আসে। মানে এখানে বোঝানো হয় সে জীবিত হয়ে যায়। সীমাদ্রি আর গাঙ্গুত্রী এখানে এক হয়ে যায়। নাইডু এদের সম্পর্ক মেনে নেয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমার কাছে এভারেজ মনে হয়েছে, টিপিক্যাল লাভ স্টোরি। আগামী পর্বে থাকছে পুষ্পা মুভির এক্সপ্লেনেশন। সকলকে সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। তাহলে দেখা হচ্ছে আগামীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এটা হলো কি? ওকে, কাট।